এক এমন মেয়ে যার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ফিল্মে কাজ করবেন। এক এমন অভিনেত্রী যিনি ফিল্মে এসে সবার মন জয় করে নিয়েছিলেন। এক এমন অভিনেত্রী যিনি ফিল্মে অভিনয় তো কম করেছিলেন, কিন্তু আজও তাকে সবাই মনে রেখেছে। তিনি হলেন সবার মন জয় করা অভিনেত্রী দিব্যা ভারতী। দিব্যা ভারতীর জন্ম হয় 25শে ফেব্রুয়ারি 1974 সালে। জায়গা ছিল মুম্বাইয়ের জুহু। তার বাবার নাম ছিল ওম প্রকাশ ভারতী আর মায়ের নাম ছিল মিতা ভারতী। তার এক ছোট ভাই ছিল কুনাল আর এক সৎ বোন ছিল পুনম, যে দিব্যা ভারতীর বাবার প্রথম স্ত্রীর সন্তান ছিলেন। দিব্যা ভারতীর সব ভাই বোনের মধ্যে খুব ছটপটে ছিলেন। তাকে দেখতে একদম পুতুলের মতো ছিল। পড়াশোনায় দিব্যা ভারতী একদম ভালো ছিলেন না, কিন্তু তিনি 3টে ভাষা খুব ভালো জানতেন, মারাঠি, হিন্দি আর ইংরেজি। তিনি পড়াশুনো করেন মানিকজি কুপার উচ্চ বিদ্যালয়, জুহু, মুম্বাইতে। পড়াশুনোর সাথে সাথে তার ফিল্মি কেরিয়ারের কথা বলতে গেলে মাত্র 2 থেকে 2.5 বছরের কেরিয়ারে তিনি এত জনপ্রিয় হন যে শ্রোতা দর্শকরা তার সৌন্দর্য আর তার দমদার অভিনয়ের প্রশংসা করে। দিব্যা ভারতী জীবনের সব থেকে প্রথমবার যে অভিনেতার সঙ্গে দেখা করেন তিনি হলেন বিগ বি, অর্থাৎ অমিতাভ বচ্চনজি। তার বাবা তাকে নিয়ে গিয়ে দেখা করিয়েছিলেন বিগ বির সাথে। দিব্যা ভারতী অমিতাভজির সাথে দেখা করে খুব খুশি হয়েছিলেন। তার সব থেকে পছন্দের অভিনেতা ছিল জিতেন্দ্র। হিম্মতওয়ালা ছবিতে যখন জিতেন্দ্রকে দেখেন তখন তার মনে খেয়াল আসে, যদি আমিও জিতেন্দ্রর সাথে অভিনয় করতে পারতাম। কিন্তু তিনি যখন বড় হন আর অভিনেত্রী হন তখন জিতেন্দ্র ছবিতে পিতার চরিত্রে অভিনয় করতে আরম্ভ করেন। আর দিব্যা ভারতী ভাবেন, আমার স্বপ্ন অধুরাই থেকে গেল। দিব্যা ভারতী যখন ক্লাস 9-এ পড়েন তখন ফিল্ম নির্মাতা নন্দু তোলানিজি তাকে দেখেন। তার বাবলি আন্দাজ আর পুতুলের মতো দেখতে লুক তিনি দেখতেই থাকেন। আর তিনি ঠিক করে নেন এই মেয়েকে একটা ছবি অফার করব। আর সাল ছিল 1988। নির্মাতা নন্দু তোলানিজি গুনাহ কি দেবতা ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে দিব্যা ভারতীকে সাইন করার জন্য অ্যাপ্রোচ করেন। আর দিব্যা ভারতী খুব খুশি হন আর তিনি পড়াশুনো ছাড়ার বাহানা পেয়ে যান। তখন তার বাবা নন্দু তোলানিজিকে বলেন, আমার মেয়ে খুব ছোট, তাই এই সময় কোনো ছবিতে সে অভিনয় করতে পারবে না। আর সেই কারণেই এই ছবি পেয়ে যান সঙ্গীতা বিজলানি। আর ফের দ্বিতীয় ছবির কথা শুরু হয়, আর সেটাও এক অবাক করার মতো গল্প। গোবিন্দাজির বড় ভাই কীর্তি কুমার একবার কোনো ভিডিও লাইব্রেরিতে যান আর সেখানে গিয়ে তিনি দিব্যা ভারতীকে দেখেন। আর দেখেই তিনি তার দিবানা হয়ে যান। তিনি দিব্যা ভারতীকে ছবিতে নেবেন ঠিক করে ফেলেন। ছবির নাম ছিল রাধা কা সঙ্গম। আর সেই রাধার জন্য তিনি অনেক অডিশন করেন, কিন্তু তিনি মনের মতো রাধা খুঁজে পাননি। আর শেষমেশ রাধা পেয়ে যান এক ভিডিও লাইব্রেরিতে অডিশন ছাড়াই। আর তিনি সেই সময় দিব্যাকে রাধা বলে ডাকতে আরম্ভ করেন। দিলীপ শঙ্করের সাথে তিনি গিয়ে দেখা করেন আর বলেন, আমি একটা মেয়েকে সিলেক্ট করেছি আর তাকে দেখতে একদম রাধার মতো। আর দিব্যা ভারতী এই ছবিতে এন্ট্রি করেন। রাধা কা সঙ্গম ছবিতে সাইন করানো হয়, কিন্তু পরে গিয়ে এই ছবি থেকে তিনি বাদ পড়ে যান। দিব্যা ভারতীর জায়গায় এই ছবিতে নেওয়া হয় জুহি চাওলাকে। কারণ দেখানো হয় দিব্যা ভারতী ম্যাচিওর নয় আর এই ছবিতে অভিনয় করার জন্য তার ড্যান্স আর অভিনয় স্কিল ভালো নয়। দিব্যা ভারতীর ভাগ্যে দ্বিতীয় ছবিও হাত থেকে চলে যায়। আর দেখা যায় এটা দিব্যা ভারতীর পক্ষে ভালোই হয়েছিল, কারণ অনেক অভিনেতারা এই ছবি থেকে কোনো পেমেন্টই পাননি। কারণ 1992 সালে রিলিজ হওয়া এই ছবি রাধা কা সঙ্গম সুপার ফ্লপ হয় আর গোবিন্দাজির প্রচুর লোকসান হয়। আমির খানের সাথে আতঙ্কি আতঙ্ক আর সুভাষ ঘাইয়ের ছবি সওদাগরে তিনি সুযোগ পান, কিন্তু পরে গিয়ে সেই ছবিতে তিনি অভিনয় করতে পারেননি।
কারণ ভাগ্যে যা থাকে তাই হয়। আর ভাগ্যে যখন লেখা আছে সাউথের ছবি থেকেই তিনি ফিল্মে আসবেন, তাই হিন্দি ছবি তিনি কিভাবে পাবেন? 1989 সালের তেলেগু ফিল্ম প্রডিউসার ডি রামানাইডু নিজের ছেলে ভেঙ্কটেশকে দিয়ে ছবি বানাচ্ছিলেন। ছবির নাম ছিল ববলি রাজ। আর এই ছবিতে হিরোইন হিসাবে তিনি নেন দিব্যা ভারতীকে। আর দিব্যা ভারতীকে প্রথমবার 16 বছর বয়সে রূপালী পর্দায় দেখা যায়, আর সবাই তার দিওয়ানা হয়ে যায়, আর এই ছবি জনপ্রিয় হয়। 1990 সালে দিব্যা ভারতীর আর এক ছবি আসে, যেটা তামিল ছবি ছিল। ছবির নাম ছিল নীলাপেনাই। এই ছবিতে তার হিরো ছিলেন আনন্দ, কিন্তু এই ছবি একদম চলেনি। আর ফের 1991 সাল শুরুর সাথে সাথে দিব্যা ভারতী একের পর এক দুটো ছবিতে কাজ করেন, আর এই দুই ছবি সুপার ডুপার হিট হয়। প্রথম ছবি ছিল রাউডি আলুডু, যেটা চিরঞ্জীবের সাথে করেছিলেন, আর দ্বিতীয় ছবি ছিল অ্যাসেম্বলি রাউডি, যেটা তিনি মোহন বাবুর সাথে অভিনয় করেছিলেন। দিব্যা ভারতীর নাম টপ তেলেগু অভিনেত্রীদের মধ্যে নেওয়া শুরু হয়ে যায়। 1991 সেই সাল ছিল সাউথ ফিল্ম বক্স অফিসে তার তুলনা খ্যাতনামা তামিল অভিনেত্রী বিজয়া শান্তির সাথে হতে লাগে, আর বলিউডে তার ডাক পড়তে আরম্ভ হয়। ফের এলো সাল 1992। এটা সেই সাল ছিল যখন দিব্যা ভারতীর একসাথে 10টা ছবি আসে। 1992 সালে প্রথম সাউথের ছবি আসে নন্দামুরি, যেটা বালকৃষ্ণের সাথে, আর অ্যাকশন ড্রামা ফিল্ম ধর্মক্ষেত্র, আর সাথে সাথে তার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছবির অফার আসতে আরম্ভ করে। বলিউডের টপ ডাইরেক্টররা দিব্যা ভারতীকে অ্যাপ্রোচ করা অনেক দিন আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। আর 1992 সালে প্রথম হিন্দি ছবি রিলিজ হয় রাজীব রায়ের সেই ছবি, যেটা রাজও প্রশংসা হয়, যে ছবিতে সানি দেওয়াল, নাসিরুদ্দিন শাহ, চাঙ্কি পান্ডেকে অভিনয় করতে দেখা যায়। ছবির নাম ছিল বিশ্বাত্মা। এই ছবির সব গান সুপার হিট হয়। এই ছবির গান সাত সমুন্দর পার মে তেরা সুপার হিট হয়, আর তার ড্যান্স আর অভিনয়ের প্রশংসা হতে থাকে। 1992 সালের এই ছবি সুপার ডুপার হিট হয়, আর হিন্দি সিনেমার দর্শকরা দিব্যা ভারতীর প্রশংসা করে। আর ফের 1992 সালে আর এক ছবি আসে। ছবির নাম ছিল শোলা और শবনম। ডেভিড ধাওয়ান এই ছবি বানিয়েছিলেন গোবিন্দা আর দিব্যা ভারতীর জড়িকে নিয়ে। প্রথমে এই ছবিতে জুহি চাওলার অভিনয় করার কথা ছিল, কিন্তু দিব্যা ভারতীকে এই ছবিতে নিয়ে আসেন গোবিন্দাজি। এই ছবি এত জনপ্রিয় হয় যে আগে গিয়ে গোবিন্দাজির বেস্ট ছবির মধ্যে এই ছবিকেও গোনা হয়। শোলা और শবনম এই ছবি সুপার হিট হয়, আর এই ছবিতে দিব্যা ভারতী এমন অভিনয় করেন যে এই ছবি তার ফিল্মি কেরিয়ারে বেস্ট হিন্দি ফিল্ম হিসাবে জনপ্রিয় হয়। আর এই ছবিতে দিব্যা ভারতীর নাম দিব্যাই ছিল, আর গোবিন্দাজি দিব্যা ভারতীর জন্য গানও গেয়েছিলেন। গোরে গোরে বাকি চরে শর্মিলি ও নখরেওয়াল। এই ছবির জন্য দিব্যা ভারতী ফিল্মফেয়ার বেস্ট অভিনেত্রী হিসাবে নমিনেশন পান, কিন্তু মাধুরী দীক্ষিতকে বেটা ছবির জন্য সেই বছর এই পুরস্কার দেওয়া হয়। দিব্যা ভারতী এই পুরস্কার পাননি। শোলা और শবনম সেটে দিব্যা ভারতীর পারিবারিক জীবন শুরু হয়ে যায়। নির্মাতা নির্দেশক সাজিদ নাদিয়াদওয়ালা গোবিন্দাজির সাথে শোলা और শবনম সেটে দেখা করতে আসেন, আর সেখানে এসে তার নজর পড়ে দিব্যা ভারতীর উপরে। আর দেখেই প্রথম নজরে দিব্যা ভারতীকে ভালোবেসে ফেলেন, আর তিনি দিব্যা ভারতীকে প্রপোজ করে দেন। আর দিব্যা ভারতী দেখতেই থাকেন, আর তিনি রাজি হয়ে যান। আর সাজিদ নাদিয়াদওয়ালা ঘরে 10ই মে 1992 সালে এক প্রাইভেট সেরিমানি করেন, আর কিছু বন্ধুর সামনে তিনি দিব্যা ভারতীকে বিবাহ করেন। আর এরপর দিব্যা ভারতী ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর তার নাম রাখা হয় সানা নাদিয়াদওয়ালা।
দিব্যা ভারতীর যখন বিবাহ হয় সেই সময় পর্যন্ত তিনি 20টি ছবিতে সাইন করেছিলেন, যার মধ্যে সাউথ আর হিন্দি ছবি ছিল। 1992 সালে তার আর এক ছবি আসে, যেটা লরেন্স ডিসুজার ছবি ছিল। ছবির নাম ছিল দিল কা কিয়া কসুর। আর এই ছবি সুপার ফ্লপ হয়, কিন্তু এই ছবির গান খুব জনপ্রিয় হয়েছিল। আর আগের কিছু ছবি ছিল যেখানে দিব্যা ভারতীর রোল খুব কম ছিল, কিন্তু এই ছবিতে দিব্যা ভারতী প্রধান চরিত্রে অভিনয় করেন। দিল কা কেয়া কসুর ছবি ফ্লপ হওয়ার পর দিব্যা ভারতী একদম ভেঙে পড়েন। আর আগে গিয়ে তিনি নিজেকে সামলান, আর তিনি ঠিক করেন আমি নিজের অভিনয় দক্ষতার দ্বারা নিজের পজিশান নিজেই বানাবো। আর এটাই হয়েছিল। আর সেই ছবি এলো যেটার জন্য দিব্যা ভারতী অপেক্ষা করেছিলেন। আর এই ছবি দিব্যা ভারতীর কেরিয়ারে সবথেকে হিট ছবি ছিল। আর এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর লাক্স নিউ ফেস অব দ্য ইয়ার সম্মানিত হয়েছিলেন। দিব্যা ভারতী হিন্দি ফিল্মে অ্যাক্ট্রেসদের রূপ বদলে দেন, আর তিনি জনপ্রিয় ও সফল অভিনেত্রী হন। ছবির নাম ছিল 1992 সালের দিবানা। এই ছবিতে শাহরুখ খান আর ঋষি কাপুর আর দিব্যা ভারতীকে একসাথে অভিনয় করতে দেখা যায়। দিব্যা ভারতী এই ছবিতে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নতির চরম শিখরে চলে যান। কিং খান শাহরুখ খানের এটা প্রথম ছবি ছিল। এই ছবিতে কিং খানের বেশি রোল ছিল না, তার চেয়ে বেশি রোল ছিল দিব্যা ভারতীর। আর এই ছবিতে দিব্যা ভারতী এমন অভিনয় করেন যে শ্রোতা দর্শকরা তার দিবানা হয়ে যায়। আর গলি আর মহল্লাতে একটাই গান হতে থাকে। এই বছরেই দিব্যা ভারতী আর শাহরুখ খানের আর এক ছবি আসে। ছবির নাম ছিল দিল আসনা হ্যায়, যেটা হেমা মালিনী ক্রিয়েশন ব্যানারের ছবি ছিল, কিন্তু এই ছবি সেইভাবে চলেনি। কিন্তু এই ছবিতে দিব্যা ভারতী আর শাহরুখ খানের জড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়। আর এই ছবিতে জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, ডিম্পল কবাডিয়া, অমৃতা সিংয়ের মতো অনেক নামকরা অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন, কিন্তু লিড রোলে ছিলেন দিব্যা ভারতী। 1992 সালে আরও 4টে ছবি আসে, যার মধ্যে একটা ছবি ছিল জান সে প্যারা। এই ছবিতে দিব্যা ভারতী আর গোবিন্দার জড়ি দেখা যায়। আর পরের ছবি ছিল গীত, যে ছবিতে দিব্যা ভারতীকে অবিনাশ বাদওয়ানের সাথে অভিনয় করতে দেখা যায়। আর এই গীত ছবি সুপার ফ্লপ হয়। আর এরপর ছবি আসে দুশ্মন জামানা আরমান কোলের সাথে। আর 1992 সালে পরের ছবি আসে, যেটা তিনি সুনীল শেট্টির সাথে করেছিলেন। ছবির নাম ছিল বলওয়ান। আর সুনীল শেট্টির এই ছবি হিট হয়। 1992 সালে দিব্যা ভারতীর অনেক ছবি আসে। আর 1993 সালে প্রথম ছবি রিলিজ হয়, যেটা জিপি দত্তার ছবি ছিল। ছবির নাম ছিল ক্ষত্রিয়, যে ছবিতে দিব্যা ভারতীকে সঞ্জয় দত্তের গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আর এটা সেই ছবি ছিল যেটা দিব্যা ভারতী বেঁচে থাকতে রিলিজ হয়। হিন্দি ছবি করা সত্ত্বেও দিব্যা ভারতী সাউথের নির্মাতা নির্দেশক আর দর্শকদের সবসময় খুশি রাখতে চাইতেন। তাই তিনি বলতেন, বছরে আমি একটা ছবি সাউথের করবই। আর তিনি এটা করেও দেখিয়েছিলেন। 1992 সালে মোহনবাবুর সাথে দিব্যা ভারতীর এক সাউথ ফিল্ম রিলিজ হয়। ছবির নাম ছিল চেতাম্বা মগরু। দিব্যা ভারতী সাউথের ল্যাঙ্গুয়েজ বলতে পারতেন না, তার ডাবিং করা হতো। দু বছরে দিব্যা ভারতী 12টা হিন্দি ছবি আর 12টা তেলেগু ছবিতে কাজ করে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দিয়েছিলেন যে তার মতো অভিনেত্রী কেউ হতে পারবে না। তার কেরিয়ার গ্রাফ খুব উঁচুর দিকে যেতে থাকে আর খুব তাড়াতাড়ি নাম্বার 1 অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণের দিকে তিনি এগিয়ে যান। কিন্তু ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কারোর কিছু করার থাকে না। অবশেষে সেই তারিখ এলো যেটা দিব্যা ভারতীকে এত দূরে নিয়ে গেল যে সে আর কখনো ফিরে আসতে পারবে না। আর সেই তারিখ ছিল 5ই এপ্রিল 1993।
তার একদিন আগে অর্থাৎ 4ই এপ্রিল মাদ্রাজ থেকে শুটিং করে ফিরে আসেন দিব্যা ভারতী। আর 5ই এপ্রিল দিব্যা ভারতীর মুম্বাইয়ের বাইরে আউটডোর শুটিংয়ে যাবার কথা ছিল, কিন্তু ভাগ্য তাকে সেখানে আটকে দেয়। 5ই এপ্রিল শুটিং না করার জন্য প্রডিউসারকে অনুরোধ করেন, কারণ ছিল মা বাবার জন্য নেপচুন অ্যাপার্টমেন্টে এক ফ্ল্যাট ফাইনাল করতে যাবেন, আর এই খুশি মা বাবার সঙ্গে সেলিব্রেট করবেন। আর প্রডিউসার রাজি হয়ে যান। দিব্যা ভারতী সেদিন খুব খুশি ছিলেন, আর ফ্ল্যাটের কথা ফাইনাল হয়ে যায়। আর সন্ধেবেলায় স্বামীর বাড়িতে চলে যান। সাজিদের সাথে তার কিছু বন্ধু ছিলেন, আর সাজিদ কিছু কাজের জন্য বাইরে যাবেন ঠিক করেন। আর তিনি দিব্যা ভারতীকে বলেন আর চলে যান। আর ঘরে নিতালুল্লাহ আর তার স্বামী আর তার ছোটবেলার কাজের লোক অমৃতা ছিলেন। অমৃতা খাবার তৈরি করতে চলে যান, আর দিব্যা ভারতী নিতা আর তার স্বামীর সাথে কথা বলতে থাকেন। আর কথা বলতে বলতে ড্রিঙ্ক শুরু হয়ে যায়। আর দিব্যা ভারতীর নিজের ঘরের লিভিং রুমের জানলা খুব ভালো লাগতো, আর তিনি সেখানে প্রায়ই বসতেন আর ঘরের বাইরের হাওয়ার আনন্দ নিতেন। আর ড্রিঙ্কস করার ফলে নেশা যখন হালকা হালকা বাড়তে থাকে, তখন দিব্যা ভারতী সেই লিভিং রুমের জানলার উপর বসে পড়েন আর কিচেনে কাজ করছিলেন অমৃতার সাথে কথা বলতে লাগেন। আর অন্যদিকে নিতালুল্লাহ আর তার স্বামী দুজনে টিভি দেখছিলেন। এটা পুলিশ তার রিপোর্টে বলেছিল। আর দিব্যা ভারতী বসে লিভিং রুমের দিকে দেখেন আর কথাও বলছিলেন আর বাইরের দিকেও তাকাচ্ছিলেন। আর ঠিক সেই সময় তার ব্যালেন্স হারিয়ে যায় আর 5 তলা থেকে খুব জোরে নিচে পড়ে যান। সব লোক হয়রান হয়ে যায়। সবাই নিচে এসে দেখেন দিব্যা ভারতী যন্ত্রণায় ছটফট করছেন। আশেপাশের লোকও জড়ো হয়ে যায়। রক্তাক্ত দিব্যা ভারতীকে অ্যাম্বুলেন্সে বসিয়ে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা পরীক্ষা করেন আর বলেন শি ইজ নো মোর। কিছু সেকেন্ডের মধ্যেই জীবন পাল্টে যায়। কোথায় তিনি ফ্ল্যাটে ড্রিল করে আসেন, তিনি খুব খুশি ছিলেন, কিন্তু তিনি আর নেই। পরীক্ষা নিরীক্ষার পর তার বডি তার মা বাবাকে দিয়ে দেওয়া হয়। সাজিদ আর তার মা বাবার দুঃখের শেষ থাকে না, তারা কান্নায় ভেঙে পড়েন। 7ই এপ্রিল সেই দিন ছিল যেদিন ভিলে পার্লেতে তার অন্তিম সংস্কার করা হয়। আর সেই দিন দিব্যা ভারতীকে নতুন কনের সাজে সাজানো হয় আর তার অন্তিম বিদায় হয়। আর দিব্যা ভারতীর অন্তিম সংস্কারের সময় এক ভিডিও বানানো হয়। আর ভিডিও শোলা ওর শবনম ছবির সেই গানের, যেখানে দিব্যা ভারতী হারিয়ে যায় আর গোবিন্দা পাগলের মতো তাকে খুঁজতে থাকে। যখন দামিনিয়ার প্ল্যাটফর্ম ভিডিও ক্যাসেট রিলিজ হয়, তখন বিশেষ করে এই ভিডিও তার ফিল্মে অ্যাড করা হয়, যাতে সবাই তাকে মনে রাখে। মাত্র 19 বছর বয়সে দিব্যা ভারতী এই দুনিয়া ছেড়ে চলে যান। তার অন্তিম সংস্কারের পর তার মৃত্যুকে নিয়ে সবাই নানা রকমের কথা বলতে থাকে। কেউ বলে তাকে মারা হয়েছে, আবার কেউ কেউ তার স্বামীর কথা বলে যে তিনি তাকে মেরে ফেলেছেন। কিন্তু সাজিদ তো সেই সময় বাড়িতেই ছিলেন না। পুলিশ বলে এই সব অভিযোগ মিথ্যা, আর সাজিদকে পুলিশ ক্লিন চিট দিয়ে দেয়। আর এটাও দেখার বিষয় যে কাজের মেয়ে অমৃতা তাদের ছোটোবেলা থেকেই ছিলেন। দিব্যা ভারতীর মৃত্যুর সময় তিনি সেই ফ্ল্যাটেই ছিলেন। দিব্যা ভারতীর এই ঘটনা দেখে তিনি ডিপ্রেশনে চলে যান। আর 1 মাস পরে সেই কাজের মেয়ে অমৃতার হার্ট অ্যাটাক হয় আর তার মৃত্যু হয়। আর দিব্যা ভারতীর মৃত্যুর 5 বছর পর 1998 সালে তার কেস ফাইল পুলিশ বন্ধ করে দেয়। আর মৃত্যুর কারণ বলা হয় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান দিব্যা ভারতী। অনেক প্রশ্ন অধুরা থেকে যায়। তার মা সব সময় বলতেন এই সব প্রশ্ন জিজ্ঞাসাই করা উচিত না, কারণ যার ভাগ্যে যা আছে তাই হবে। আর আমার জিজ্ঞাসা করার কিছু নেই, আমার জানবারও কিছু নেই। আর 1918 সালে দিব্যা ভারতীর মায়েরও মৃত্যু হয়।
দিব্যা ভারতী কিছু ছবিতে পুরো অভিনয় করতে পারেননি, আর তিনি আমাদের ছেড়ে চলে যান। তার মধ্যে একটা ছবি ছিল লাডলা। লাডলা সেই ছবি ছিল যেটা তিনি পুরোটা অভিনয় করতে পারেননি। আর দিব্যা ভারতী চলে যাবার পর এই ছবিতে অভিনয় করেন শ্রীদেবী, আর দিব্যা ভারতীর সব সিন শ্রীদেবীর উপর রিশুট করা হয়। स्कूल के बच्चों की तरह मुझे एक्सक्यूज मत दिया करो। अगर 5 मजदूर नहीं आए थे तो उनकी जगह दूसरे 5 मजदूरों से ओवरटाइम क्यों नहीं करवाया? আর কিছু ছবি ছিল যেটা দিব্যা ভারতী অভিনয় করবেন ঠিক হয়, কিন্তু পরে সেই ছবিতে অন্য অভিনেত্রীরা অভিনয় করেন। যেমন মোহরা ছবিতে অভিনয় করেন রবিনা ট্যান্ডন, কর্তব্য ছবিতে অভিনয় করেন জুহি চাওলা, বিজয়পথ ছবিতে অভিনয় করেন টাব্বু, দিলওয়ালেতে অভিনয় করেন রবিনা ট্যান্ডন, আন্দোলন ছবিতে অভিনয় করেন মমতা কুলকার্নি। দিব্যা ভারতীর মৃত্যুর পর তার 2 ছবি রিলিজ হয়, সেটা হলো রং আর শতরঞ্জ। এই 2 ছবি দিব্যা ভারতী পুরো অভিনয় করেছিলেন। আর এক তেলেগু ছবিতে তিনি অভিনয় করেছিলেন, সেই ছবির নাম ছিল থলি মধু, যেটা তিনি পুরো করে যেতে পারেননি। পরে গিয়ে সেই ছবিতে অভিনয় করেন সাউথের অভিনেত্রী রাম্ভা। আর এক তেলেগু ছবিতে তিনি অভিনয় করেন আলারি প্রেমী কুন্ডু, এই ছবিতে অভিনয় করেন রম্ভা। বলিউড লিজেন্ড দেবানন্দজিও দিব্যা ভারতীর জন্য একটা ছবি তৈরি করেন। দিব্যা ভারতীর এই কেসের উপর একটা ছবি তৈরি করেন, ছবির নাম ছিল চার্জশিট। মাত্র 2.5 বছরের কেরিয়ারে দিব্যা ভারতী ভারতীয় সিনেমার ইতিহাসে এত জনপ্রিয় হয়েছিলেন যে আজও সবাই তার কথা মনে করে।